জুলাই আগস্টের নৃশংসতা নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন প্রকাশ ফেব্রুয়ারিতে। সুইজারল্যান্ডে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ভলকার তুর্ক। নির্বাচনে কাল ক্ষেপণ করলেই অন্যান্য শক্তি মাথাচাড়া দেবে, মন্তব্য মির্জা ফখরুলের। এবং প্রায় ১৬ বছর কারাভোগের পর মুক্তি পেলেন ১৬৮ জন সাবেক বিডিআর জওয়ান। আসসালামু আলাইকুম। বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই অভ্যুত্থানে নৃশংসতার ঘটনায় জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদন তৈরি করার কাজ চূড়ান্ত পর্যায়ে আছে এবং তা মধ্য ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বার্ষিক বৈঠকের সাইড লাইনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে তিনি একথা জানান। ভলকার তুর্ক বলেন, এ প্রতিবেদন বাংলাদেশ সরকারের পাশাপাশি জেনেভাস্থ জাতিসংঘের মানবাধিকার কার্যালয়কেও দেয়া হবে। বৈঠকে বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় সংগঠিত অপরাধ নিয়ে তদন্ত করার জন্য জাতিসংঘকে ধন্যবাদ জানান ডক্টর ইউনূস। এই সময় রোহিঙ্গা সংকট নিরসনে সহায়তার জন্য জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধানের কাছে আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। নির্বাচনে কাল ক্ষেপণ করলেই অন্যান্য শক্তি মাথাচাড়া দেবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মন্তব্য করেন তিনি। নির্বাচনের সময় একটি নিরপেক্ষ সরকার প্রয়োজন উল্লেখ করে ফখরুল বলেন, ভোটের মাধ্যমেই জনগণ তাদের প্রতিনিধি নিয়োগের সুযোগ পাবেন। সংকট নিরসনে নির্বাচনের বিকল্প নেই। সোহানুর রহমান সোহানের ছবিতে আশরাফুল ইসলামের রিপোর্ট। ৬৯-এর আন্দোলনের মহানায়ক শহীদ আসাদের ৫৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় যোগ দিয়ে শহীদ আসাদের স্মৃতিচারণ করে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের মানুষ প্রায় ১৫ বছর ভোট দেওয়ার অধিকার হারিয়েছে। নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি নিয়োগের সুযোগ পাবেন। দ্রুত নির্বাচনের দাবি বিতর্কিত করা হলে জনগণ আবারও তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হবে। নির্বাচন যেটা থেকে আমরা প্রায় ১৫ বছর বঞ্চিত, এই নির্বাচনের মাধ্যমে আমাদের জনগণ তারা তাদের প্রতিনিধিকে নির্বাচিত করবার একটা সুযোগ পাবে। এখন এখানে জোর করে যদি সেই বিষয়টাকে আপনার একটু বিতর্কিত করে ফেলা হয়, তাহলে জনগণ আবার তারা সেই অধিকার থেকে বঞ্চিত হবে। নির্বাচনে কালক্ষেপণ করলে অন্যান্য শক্তি মাথাচাড়া দেবে উল্লেখ করে ফখরুল বলেন, সাধারণ মানুষ যেন তাদের অধিকার থেকে বঞ্চিত না হয় সেই দিকে অন্তর্বর্তী সরকারকে খেয়াল রাখতে হবে। আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমরা দেখেছি যে এই ধরনের নির্বাচন যদি দ্রুত না হয়, সময় ক্ষেপণ করা হয়, তাহলে সেখানে অন্যান্য শক্তিগুলো মাথা চাড়া দিয়ে উঠতে থাকে এবং তখন জনগণের যে চাহিদা, সেই চাহিদা থেকে তারা পুরোপুরিভাবেই বঞ্চিত হয়। নির্বাচনের সময় নিরপেক্ষ সরকারের প্রয়োজন উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, গণঅভ্যুত্থানের ফসল অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক। আমরা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, সেই সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক। স্বাভাবিকভাবেই একটা ছাত্র গণঅভ্যুত্থানের পরে আমরা জনগণের প্রত্যাশা অনেক বেড়েছে, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে এখন পর্যন্ত সমাজের যে অবস্থা দাঁড়িয়েছে, সেই অবস্থায় কিন্তু আমরা সেই ধরনের একটা ব্যবস্থা দেখে এখনো নিশ্চিত হতে পারছি না যে আমাদের সেই প্রত্যাশাগুলো পূরণ হবে। নির্বাচন দ্রুত হলে যে সরকার আসবে, রাজনৈতিক অঙ্গীকার পূরণে তারা দায়বদ্ধ থাকবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন যদি কোনো পরিবর্তন করতে হয় বা আশরাফুল ইসলাম, বিজয় টিভি, ঢাকা। ওটাকে সামনে রেখে কিন্তু আমরা এগোতে পারি। পিলখানা ট্র্যাজেডির ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় জামিনের পর কারামুক্ত হলেন বিডিআর সদস্যরা। এ সময় পরিবারের স্বজনদের দীর্ঘদিন পর কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন অনেকেই। সন্তানদের জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। মুক্তি পাওয়া বিডিআর সদস্যদের ফুলের মালা পরিয়ে এবং ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয়। কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ৪১ বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে, আর কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন ১২৭ জন।
যাদের মধ্যে 12 বন্দী ছিলেন হাই সিকিউরিটিতে। অনেকে বেরিয়ে অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রদের প্রতি কৃতজ্ঞতা জানান। এ সময় শেখ হাসিনা সরকারকে তাদের জীবনের অমূল্য 16 বছর ফিরিয়ে দেওয়ার দাবিও তুলেন অনেকে। গত রোববার পিলখানা ট্র্যাজেডির পর বিস্ফোরক মামলায় অভিযুক্ত আসামিদের জামিন দেন আদালত। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সমালোচনা করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আর কখনো মাথা ঘামাবেন না। অতীতে করেছেন শেখ হাসিনার জন্য, এখন বাংলাদেশে শেখ হাসিনা নেই। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে গণতান্ত্রিক ফোরামের উদ্যোগে জনগণের উপর অযৌক্তিক ভ্যাট আরোপের প্রতিবাদে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। সীমান্তে বাংলাদেশকে ন্যায্য দাবি দিতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন, আর কোনো রকম টাল বাহানা চলবে না। এ সময় বিএনপি দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক বিভাজন চায় না বলেও জানান জয়নুল আবদিন ফারুক। আপনাকে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে আর কখনো মাথা ঘামাবেন না। অতীতে করেছেন শেখ হাসিনার কারণে, বাংলাদেশে এখন শেখ হাসিনা নাই। অতএব বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সীমান্ত নিয়ে বাংলাদেশের ন্যায্য দাবি আপনাকে দিতে হবে, আর টাল বাহানা চলবে না। কারণ শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের বই খোলা বাজারে বিক্রি ও মজুতদারি চক্রের 2 সদস্যকে 2 ট্রাক বইসহ আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এ তথ্য নিশ্চিত করেন ডিবি দক্ষিণের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। জানান, একটি অসাধু চক্র বিনামূল্যে বিতরণের বই অবৈধ মজুত ও খোলা বাজারে বিক্রি করছে, এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে ডিবি। এরই ধারাবাহিকতায় বুধবার বিকেলে বাংলা বাজারের বিভিন্ন গোডাউনে অভিযান চালিয়ে 10,000 সরকারি বই জব্দ করা হয়। এ সময় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে 2 জনকে আটক করে গোয়েন্দা পুলিশ। অভিযান পরিচালনা করে সিরাজুল ইসলাম উজ্জ্বল এবং দেলোয়ার হোসেনকে আটক করে। এ সময় তাদের হেফাজতে থাকা প্রায় 10,000 বিনামূল্যে বিতরণের সরকারি বই উদ্ধার করা হয়। আটককৃত বইয়ের মূল্য অনুমান 8 লক্ষ টাকা। উক্ত ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের গ্রেপ্তার ও অবৈধ মজুতদারির বিরুদ্ধে ডিবির অভিযান অব্যাহত রয়েছে। শেষ হলো স্মার্ট বাংলা কারাওকে মিউজিক কন্টেস্ট 2024। রাজধানীর আগারগাঁওয়ে এক সম্মেলন কেন্দ্রে গ্র্যান্ড ফিনালিতে অংশ নেয়া ফাইনাল রাউন্ডে আসা 25 জন প্রতিযোগীর মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন উত্তরার শাহিন আলম। ফার্স্ট রানার আপ হয়েছেন আহাদুর রহমান রাহাত ও সেকেন্ড রানার আপ হয়েছেন শ্যামল দেবনাথ। এই 3 বিজেতাকে সনি স্মার্টের পক্ষ থেকে নানা উপহার সামগ্রী দেওয়া হয়। বিচারক ছিলেন সঙ্গীত শিল্পী কিশোর দাস, সাজিয়া সুলতানা পুতুল এবং ইসফাতরা রনি। উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী লিলিন মুন, স্মার্ট টেকনোলজিস বাংলাদেশ লিমিটেডের মহাব্যবস্থাপক সরওয়ার জাহান চৌধুরী, হেড অফ মার্কেটিং উপমহাব্যবস্থাপক আজাদ রহমান সহ প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা। এবার জেলা সংবাদ। অন্তর্বর্তী সরকারের নির্ধারিত সময় অনুযায়ী চলতি বছরের ডিসেম্বরে অথবা আগামী বছরের জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ। এছাড়া আসন্ন নির্বাচনে ব্যালটের মাধ্যমে পুরো ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে বলেও জানান তিনি। সকালে পটুয়াখালী জেলা নির্বাচন অফিসে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা জানান। বলেন, সঠিক ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য কাজ করছে কমিশন। বর্তমানে জাতীয় সংসদ নির্বাচনের উপর সম্পূর্ণ মনোযোগ নির্বাচন কমিশনের। এ সময় যারা ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহ করছেন তাদেরকে আরও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বানও জানান নির্বাচন কমিশনার। 2025 সনের ডিসেম্বর অথবা 2026 সনের প্রথমাংশে যদি ভোট হয়, নিশ্চয় আইন শৃঙ্খলা পরিবেশ সুন্দর হবে এবং আমরা জাতিকে একটা সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর এবং গ্রহণযোগ্য একটা ভোট উপহার দিতে পারব। আমি খুবই আশাবাদী যে অবশ্যই আইন শৃঙ্খলা দিন দিন উন্নত হচ্ছে এবং বাই দিস টাইম পরিপূর্ণভাবে উন্নত হয়ে যাবে এবং ভোট গ্রহণের যে পরিবেশ সেটা সুন্দর সৃষ্টি হবে।
শেরপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বিতরণের প্রায় ৯,০০০ বই জব্দ করেছে পুলিশ। ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার থাতিয়াপাড়া এলাকা থেকে বইগুলো জব্দ করা হয়। অভিযানের সময় ঢাকাগামী একটি পিকআপে তল্লাশি চালানো হয়। এ সময় পিকআপটিতে থাকা অষ্টম থেকে দশম শ্রেণীর প্রায় ৯,০০০ বই উদ্ধার করে পুলিশ। পরে চালকের দেয়া তথ্যের ভিত্তিতে একজনকে আটক করা হয়। পুলিশ জানায় বইগুলো বিক্রির উদ্দেশ্যে কুড়িগ্রামের রৌমারী থেকে ঢাকা নেওয়া হচ্ছিল। এরই মধ্যে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। জব্দকৃত বইগুলো বর্তমানে সদর থানায় রাখা হয়েছে। এই ঘটনার সাথে কারা কারা জড়িত তাদের ব্যাপারে আমাদের নজরদারি আছে, আমাদের তৎপরতা আছে। যারাই জড়িত থাকুক, সরকারের যেহেতু ভাবমূর্তির একটা বিষয় এখানে জড়িত, আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসব। বিএসএফকে শায়েস্তা করার জন্য দেশের 18 কোটি মানুষ থাকতে বিজিবির কোনো ভয় নেই বলে মন্তব্য করেছেন 59 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। আজ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাখর আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় চোরাচালান রোধে দেশের সীমান্ত সুরক্ষা ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবিকে সব ধরনের সহযোগিতা দেওয়ার আহ্বান জানান গোলাম কিবরিয়া। সভায় শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজহার আলী, 59 বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ বেলাল সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। সিলেট জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৪৭ লাখ টাকার চোরাই পণ্য আটক করেছে বিজিবি। ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব চোরাই পণ্য জব্দ করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান। তিনি জানান, 48 বিজিবির অধীনস্থ একাধিক বিওপির পৃথক অভিযানে ভারতীয় গরু, চিনি, মদ ও বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে শিং মাছ জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৪৭ লাখ টাকা। এছাড়া সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। যাচ্ছি খেলার সংবাদে। চলতি বিপিএলে ৮ ম্যাচ পর প্রথম হারের স্বাদ পেয়েছে রংপুর রাইডার্স। আজ রাজশাহীর বিপক্ষে 24 রানে হারে তারা। এ জয়ে প্লে অফের দৌড়ে খুলনা টাইগার্স এবং ঢাকা ক্যাপিটালসের তুলনায় এগিয়ে গেছে দুর্বার রাজশাহী। আজ টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 170 রান সংগ্রহ করে রাজশাহী। দলের হয়ে 32 বলে 6টি ছক্কা ও 2টি চারে 60 রানের ইনিংস খেলেন ইয়াসির আলী। 131 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 15 রানের মধ্যেই 3টি উইকেট হারায় রংপুর। শেষ পর্যন্ত 19.2 ওভারে 146 রানে থামে রংপুর রাইডার্স। ফুটবল ক্লাবের ইতিহাসে এক বছরে $1 বিলিয়ন আয়ের রেকর্ড স্পর্শ করেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। আর্থিক কনসাল্টিং ফার্ম ডেলিয়ার তাদের মানি লিগের জরিপে এ খবর জানিয়েছে। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যু সংস্কার করায় ক্লাবটির আয় বেড়েছে বলে জানিয়েছে আর্থিক কনসাল্টিং ফার্মটি। রিয়ালের আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে নতুন বার্নাব্যু স্টেডিয়াম। এর ধারণ ক্ষমতা বৃদ্ধি ও ম্যাচ ডেতে প্রিমিয়াম অফার চালুর মাধ্যমে আয় বাড়িয়েছে ক্লাবটি। এদিকে তালিকায় রিয়ালের পরেই রয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। তাদের আয় 838 মিলিয়ন ইউরো। এরপরই রয়েছে ফরাসি ক্লাব পিএসজি, তাদের আয় 806 মিলিয়ন ইউরো। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। জুলাই আগস্টের নৃশংসতা নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন প্রকাশ ফেব্রুয়ারিতে। সুইজারল্যান্ডে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ভলকার তুর্ক। নির্বাচনে কাল ক্ষেপণ করলে অন্যান্য শক্তি মাথাচাড়া দেবে, মন্তব্য মির্জা ফখরুলের। এবং প্রায় 16 বছর কারাভোগের পর মুক্তি পেলেন 168 জন সাবেক বিডিআর জওয়ান। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।